8th এপিসোডের শুরুতেই আমরা দেখি এরা দুজনে একসাথে বসে রয়েছে আর এখানে সোয়ন সিয়নের সামনে এমন ভাব করে যেন ও এখনো ওকে চিনতে পারেনি। সোয়ন এবার ওকে বলতে লাগে যে তুমি বলেছিলে না যে ওই হসপিটালে জিউংয়ের ছেলেও ভর্তি রয়েছে, সো তুমি আমার হয়ে ওকে বলে দিও যে ও চাইলে আমার ওপরে প্রতিশোধ নিতে পারে অথবা আমাকে কোনো শাস্তিও দিতে পারে, কিন্তু ও যেন আমার ফ্যামিলির সাথে বাজে কিছু করার চেষ্টা না করে, আর তা না হলে আমি কিন্তু ওকে ছেড়ে কথা বলবো না। এবার সিয়ন ওকে বলতে লাগে ওই ছেলেটা ওর বাবাকে হারিয়েছে আর এর পরিপ্রেক্ষিতে সোয়ন ওকে বলে আমিও তো আমার ছেলেকে হারিয়েছি ওই ছেলেটার বাবার জন্য তার বেলা, আর যেই মা অন্যায়ভাবে তার ছেলেকে হারায় সে তার ছেলের জন্য সবকিছু করতে পারে। অ্যাকচুয়ালি সোয়ন তো এইসব কথাগুলো ইনডাইরেক্টলি সিয়নকেই বলছিল, কারণ ও তো ইতিমধ্যেই জেনে গিয়েছে যে সিয়নই জুংয়ের ছেলে। এরপর আমরা দেখি এরা সবাই মিলে একটা ক্লিনিকে এসেছে চেকআপের জন্য, তো এখানে সোয়নের মা ওকে বলতে লাগে যে এইসবের আবার কি দরকার ছিল। এতে সোয়ন উত্তর দেয় আমি জানি তোমরা সবাই আমার জন্য অনেক অপেক্ষা করেছো যখন আমি জেলে ছিলাম, তাছাড়া আমি যবে থেকে জেল থেকে বেরিয়েছি সেই তবে থেকে তোমরা আমাকে রক্ষা করে যাচ্ছ, আর এবার আমার পালা আমার পুরো ফ্যামিলিকে রক্ষা করার। এদিকে সোহর মা ওকে বলছিল যে তোমাকে দেখে আজকাল অনেক টায়ার্ড মনে হয় আর তোমার ওয়াইফ কি তোমার খেয়াল রাখে না নাকি। সুহ উত্তর দেয় এরকম কোনো ব্যাপার না, আমরা একে অপরের অনেক খেয়াল রাখি। দিন ওর মা ওকে জিজ্ঞাসা করে তুমি কি এখনো সোয়নকে আগের মতোই লাইক করো। সুহ উত্তর দেয় আমার থেকে তো তুমিই ওকে বেশি লাইক করতে, তাই না। আর সুহর এমন কথা শুনে ওর মা চুপ হয়ে যায়। ইতিমধ্যে সোয়ন ওর মাকে নিয়ে এখানে আসে আর তারপর ওরা সবাই মিলে বাড়ি ফিরে যায়। পরের দৃশ্যে আমরা সিয়নকে দেখতে পাই ও সোয়নের বলা কথাগুলো ভেবে রাগ করে বক্সিং করছিল, আর ঠিক তখনই সুজিন সেখানে চলে আসে আর ওর ওপর রাগ করে বলতে লাগে তুমি এসব কেন করছো, তুমি জানো না এরকম করলে তোমার শরীর খারাপ হয়ে যায়, তাছাড়া সোয়ন তোমাকে আবার কিছু বলেছে তাই না, যে কারণে তুমি এত রেগে আছো। দেন সিয়ন ওকে বলতে লাগে তুমি কি জানো মানুষের সব থেকে বেশি কষ্ট কখন হয়, যখন তাদের ফ্যামিলি তাদের চোখের সামনে ভেঙে যায়, যেমনটা আমার হয়েছে, আর আমি আর শেষ দেখেই ছাড়বো, হয় সোয়ন থাকবে নয় আমি থাকবো। আর যেমনটা আমি আগের এপিসোডে বলেছিলাম ঠিক তেমনই এখানে আমাদের একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে আমরা দেখি সিয়নের সোয়ন আর ওর মাকে সেই ফটোটা পাঠিয়েছিল। সিয়ন এবার বলতে লাগে আমি যতটা না সাফার করেছি তার থেকে বেশি সাফার তোমাকে করতে হবে, আর আমার বাবার সাথে তুমি যা করেছো তার জন্য তোমাকে অনেক পস্তাতে হবে। পরের দৃশ্যে আমরা দেখি সোয়ন প্রফেসর কিমসিরার সঙ্গে দেখা করতে এসেছে আর বলছে যে আপনি আমাকে যেই ছেলেটার অ্যাড্রেস দিয়েছিলেন সেই ছেলেটা অন্য কেউ ছিল, আর আমি যেই বাচ্চা ছেলেটার খোঁজ করছিলাম তার ইনফরমেশন তো আপনি কিছুই আমাকে দেননি। এতে কিমসিরা বলে প্লিজ তুমি আমাকে মাফ করো, অ্যাকচুয়ালি সিয়ন আমার ভাইজির ফ্রেন্ড তাই আমি ওকে তোমার কাছে পৌঁছতে সাহায্য করেছি। তখন সোয়ন বলে আপনি একজন প্রফেসর হয়ে এই কাজটা মোটেও ঠিক করেননি, আর আমি আপনার থেকে এরকম আচরণ আশা করিনি। তাছাড়া সিয়ন চাইলে আমার ওপর প্রতিশোধ নিতেই পারে, কিন্তু এসব করে ওর কোনো লাভ হবে না, বরং ওর জীবনটাই বরবাদ হবে, আর এইসব করে ওর বাবা ফিরেও আসবে না। যাই হোক ওর যা ইচ্ছে তাই করুক, আর আপনি আমাকে ওই আসল ভিকটিমের অ্যাড্রেস দিন। তো কিমসিরা এবার ওকে ওই বাচ্চা ছেলেটা অর্থাৎ মিনহিয়কের অ্যাড্রেস দিয়ে দেয়, আর তারপর সোয়ন এখান থেকে চলে যায়। এরপর আমরা দেখি সোয়ন মিনহিয়কের সঙ্গে দেখা করতে আসে, আর ওকে দেখা মাত্রই মিনহিয়ক বলতে লাগে যে ও তার মানে তুমি সেই ব্যক্তি যে আমাকে ওই ডায়েরিটা দিতে চেয়েছিল, আর তোমার কি মনে হয় যে আমি ওই মহিলাকে ক্ষমা করে দেব, তাছাড়া ওই মহিলা কি করে মরতে পারে, আমি নিজের হাতে ওনাকে মারতে চাই, আর তুমি যদি আবারও এখানে আসো তাহলে আমি তোমাকেও মেরে ফেলবো। সোয়ন এবার ওকে বলতে লাগে যে তুমি আর কতদিন এভাবে বাঁচতে চাও, আর এভাবে জীবনযাপন করলেই কি তোমার বাবা মা তোমার কাছে ফেরত চলে আসবে। মিনহিয়ক তো এবার ওর কথা শুনে অনেক রেগে যায় আর বলে তুমি আমার সম্পর্কে কি বা জানো। সোয়ন উত্তর দেয় তুমি এখন যেসব কিছুর ভেতর দিয়ে যাচ্ছ আমিও একসময় সেই সব কিছুর ভেতর দিয়ে গিয়েছি, সো আমি তোমার কষ্টটা বুঝতে পারছি, আর আমিও আমার ছেলেকে হারিয়েছি এবং তারপর প্রতিশোধও নিয়েছি, কিন্তু এতে কোনো লাভ হয়নি, উল্টে আমার জীবনটাই নষ্ট হয়ে গেছে, আর তাই আমি ঠিক করেছি আমি সবকিছু ভুলে গিয়ে নতুন করে জীবন শুরু করব, আর প্রতিশোধ নিয়ে কখনো কোনো লাভ হয় না। দেন সোয়ন ওকে ওর বিজনেস কার্ড দেয় আর বলে এই পৃথিবীতে অনেক লোক আছে যারা তোমাকে সাহায্য করতে চায়, আর তোমার কখনো ইচ্ছে হলে আমাকে কল করো, আর এটা বলে ও এখান থেকে চলে যায়। এরপর আমরা সিয়নকে দেখতে পাই ও একটা আর্ট গ্যালারিতে এসেছিল, আর এই আর্ট গ্যালারির ডাইরেক্টর হচ্ছে হেগিউম। এখানে এসে ও হেগিউমের থেকে একটা পেন্টিং নেয়, আর এই পেন্টিংটা দেওয়ার কথা ছিল কিম জুনকে। সিয়ন পেন্টিংটা নিয়ে সোজা সুজিনের কাছে আসে, আর তারপর সুজিন পেন্টিংটা স্ক্যান করে আর একটা পেন ড্রাইভ খুঁজে পায়, আর তারপর সেই পেন ড্রাইভের সমস্ত ডেটা নিজের ল্যাপটপে ট্রান্সফার করে দেয়। দেন সিয়ন পেন্টিংটা নিয়ে চলে যায়।
পরের দৃশ্যে আমরা দেখি সোয়ন একটা জায়গায় এসেছে যেখানে কিনা হিয়ংজা আসতে চেয়েছিল, আর এখানে এসে ও হিয়ংজাকে উদ্দেশ্য করে বলতে লাগে যে আমি তোমার ইচ্ছে পূরণ করে দিয়েছি, আমি ওই ছেলেটাকে তোমার ডায়েরি পৌঁছে দিয়েছি। এদিকে সিয়ন সেই পেন্টিংটা নিয়ে কিমজুনের কাছে আসে আর ওকে সোর সেই ফটোটাও দেখায়, আর এটা দেখা মাত্রই কিমজুন বুঝে যায় যে সেদিন সো ওকে এই গিফটের কথাই বলছিল। এবার কিমজুন সিয়নকে জিজ্ঞাসা করে তুমি কি এগুলো সোয়নকে পাঠিয়েছিলে? সিয়ন উত্তর দেয় যে হ্যাঁ। আর তখন কিমজুন বলে তার মানে তুমি তো নিশ্চয়ই অনেকদিন ধরে সোয়নের উপরে নজর রাখছো। যাই হোক, আমি তোমাকে এটাই বলবো যে সবাইকে ক্ষমা করে নিজের জীবনে ফোকাস করো, কিন্তু তুমি তো আমার কথা শোনার পাত্র না। এতে সিয়ন বলে যারা আমার বাবা মার ক্ষতি করার চেষ্টা করেছে তাদের আমি কাউকে ছাড়বো না। দেন আমরা দেখি সুহো ডিটেকটিভ হানের সঙ্গে দেখা করতে এসেছে আর জিজ্ঞাসা করছে যে তুমি কি জানতে পারলে যে কে ওই ফটোগুলো সোয়নকে পাঠিয়েছিল? হান উত্তর দেয় সেটা তো আমি এখনো জানতে পারিনি, কিন্তু আমি অন্য কিছু একটা দেখতে পেয়েছি। আর এটা বলেই ও সোয়ন আর সিয়নের কিছু ফটো ওকে দেখায়, আর এটা সেই দিনের ফটো ছিল যেদিন কিনা ওরা একটা রেস্টুরেন্টে দেখা করতে গিয়েছিল। এরপর সুহো বাড়ি ফিরে আসে আর সোয়নকে বলতে লাগে আজকে আমি হানের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম আর ও তোমাকে হ্যালো বলতে চেয়েছিল, কিন্তু তুমি নাকি তখন অন্য কোনো একটা ছেলের সঙ্গে ছিলে, তাই ও আর তোমাকে বিরক্ত করেনি। যাই হোক, কে ছিল সেই ছেলেটা? সোয়ন উত্তর দেয় এটা সেই ছেলেটাই ছিল যাকে আমি হিয়ংজায় ডায়েরি দিয়েছিলাম। এতে সুহো বলে তুমি এখনো কেন ওই ছেলেটার সঙ্গে মেলামেশা করছো? তাছাড়া কেউ যদি ওই ছেলেটার সঙ্গে তোমাকে দেখে তাহলে তারা তোমার সম্পর্কে উল্টো পাল্টা ভাববে আর ঝামেলার সৃষ্টি হবে। সো প্লিজ তুমি আর ওই ছেলেটার সঙ্গে কথা বলো না। এতে সোয়ন বলে আচ্ছা ঠিক আছে। দেন আমরা দেখি সো সেই ফায়ার অ্যাক্সিডেন্টের আর্টিকেল গুলো পড়ছে। এরপর আমরা হসপিটালের দৃশ্য দেখতে পাই যেখানে কিনা কিমজুন স্পিচ দিচ্ছিল। আর ঠিক তখনই সোয়ন সেখানে আসে তেহুর সঙ্গে দেখা করার জন্য, আর তেহু এই হসপিটালেই চাকরি করে। সোয়ন এখানে তেহুর সঙ্গে লাঞ্চ করার সময় ওকে সিয়নের ব্যাপারে জিজ্ঞাসা করে, ফলে তেহু ওকে জানায় যে ওর মায়ের অ্যাক্সিডেন্টের পর ও মেডিকেল স্কুল ছেড়ে দিয়েছিল। তাছাড়া ও অনেক বেশি হ্যান্ডসাম বলে স্কুলে ও অনেক পপুলারও ছিল আর ও সবার অনেক কেয়ারও করতো। সোয়ন এবার ওকে জিজ্ঞাসা করে সিয়নের মায়ের হসপিটাল বিল কে পে করে? তেহু উত্তর দেয় ওর মায়ের হসপিটাল বিলের সব টাকা আসে কিমজুনের ফাউন্ডেশন থেকে। তাছাড়া কয়েকদিন আগেই ওর মাকে ভিআইপি রুমে ট্রান্সফার করা হয়েছে। এরপর আমরা দেখি কিমজুন উনমিনকে দেখতে এসেছে আর বলছে যে তোমাকে সিয়নের জন্য তাড়াতাড়ি জেগে উঠতেই হবে, কারণ তুমি ছাড়া ওকে কেউ আটকাতে পারবে না। দেন ও এখান থেকে চলে যেতে লাগে আর তখন সোয়ন এইসব কিছু খেয়াল করে নেয়। এদিকে সুজিন হসপিটালে এসে সব বাচ্চাদের ক্লিপ দিচ্ছিল আর ঠিক তখনই তেও সেখানে আসে। দেন ও সুজিনকে বাইরে এগিয়ে দিতে যায়। আর তখন ওর মা এসব দেখে নেয় আর ওকে জিজ্ঞাসা করে যে মেয়েটা কে? তেহ উত্তর দেয় এই মেয়েটা একটা পেশেন্টের গার্ডিয়ান। অন্যদিকে সোয়ন বাড়িতে ফিরে আসলে দেখে যে কিমজুন হেগিউমের বাড়িতে ঢুকছে। কিমজুন এখানে এসে হেগিউমকে জড়িয়ে ধরে আর ওকে বলতে লাগে যে আমার ইলেকশন শেষ না হওয়া অবধি তুমি আর হেজে এখান থেকে দূরে কোথাও চলে যাও, আর তোমাদের দুজনের মধ্যে কেউই যদি আমার পথে বাধা হওয়ার চেষ্টা করো না তাহলে আমি তোমাদের দুজনকেই উপড়ে ফেলে দেব। আর এখান থেকে আমরা এটা বুঝতে পারি যে সুহো সেই দিন কিমজুনের যে অবৈধ ছেলের কথা বলছিল হতে পারে হেজেই সেই ছেলে। এরপর আমরা সুহোকে দেখতে পাই ও এখানে এটা ভাবছিল যে যে ছেলেটা কিমজুনের হয়ে কাজ করে আর সেই ছেলেটার সঙ্গে কিনা সোয়ন দেখা করতে গিয়েছিল। ইতিমধ্যে ওদের কোম্পানিতে শোরগোল বেঁধে যায় এটা নিয়ে যে আপকামিং প্রেসিডেন্ট হওয়ার জন্য যে ক্যান্ডিডেট ভোটে দাঁড়িয়েছিল সে অন্য একটা নিউজ চ্যানেলে তার ইন্টারভিউ দিয়ে দিয়েছে। আর এই নিয়েই ওদের বস ওদের ওপরে রাগারাগি করতে লাগে। তো সো এখানে ওর বসকে বলতে লাগে যে আপনি চিন্তা করবেন না, আমি অন্য কাউকে খুঁজে বের করছি ইন্টারভিউ এর জন্য। এতে ওর বস জিজ্ঞাসা করে যে তুমি কার ইন্টারভিউ নেবে? আর তখন সো উত্তর দেয় যে আমি কিমজুনকে অ্যাপ্রোচ করব ইন্টারভিউ দেওয়ার জন্য। পরের দিন সুহোদের বাড়ির সামনে একটা ছেলে আসে আর ওকে জিজ্ঞাসা করতে লাগে যে আপনি কি রোজই এখানেই গাড়ি পার্ক করেন? সুহো উত্তর দেয় যে হ্যাঁ, আমি এখানেই গাড়ি পার্ক করি কারণ এটাই আমাদের বাড়ি। আর তখন ওই ছেলেটা ওকে বলতে লাগে যে আপনি কি আপনার গাড়ির ড্যাশক্যাম ফুটেজ আমাকে দিতে পারবেন, কারণ এটা আমার জন্য খুবই দরকারি। কারণ গত কয়েকদিন আগে এখানে আমার একটা সমস্যা হয়ে গিয়েছিল আর সেটারই এভিডেন্স হিসেবে আমার আপনার গাড়ির ড্যাশক্যাম ভিডিওটা লাগবে। সুহো এবার ওর গাড়ির ড্যাশক্যাম ফুটেজ বের করে সোয়নকে দিয়ে দেয় আর ওকে বলতে লাগে যে ওই লোকটার কোন দিনের ফুটেজ লাগবে সেটা তুমি দেখে দিয়ে দিও। দেন সুহো চলে গেলে ছেলেটা একটা ফটো বের করে আর তার পেছনে টাইম আর ডেট দিয়ে সোয়নকে বলে যে আমার এই সময়ের ফুটেজ লাগবে। এতে সোয়ন ওকে বলে যে ঠিক আছে, আমি ফুটেজটা চেক করে আপনাকে কল করব। এরপর সোয়ন বাড়ির ভেতরে গিয়ে ফুটেজটা চেক করে আর তারপর সেই ব্যক্তিকে কল করে জানায় যে আমি ফুটেজটা চেক করেছিলাম কিন্তু সেখানে আমি কিছুই দেখতে পাইনি। এরপর আমরা দেখি এই লোকটা সিয়নেরই ফ্রেন্ড আর ও সিয়নের কথাতেই সোয়নদের বাড়িতে গিয়েছিল ড্যাশক্যামের ফুটেজ চাইতে। ও এখানে সিয়নকে বলতে লাগে যে তুমি ওকে দিয়ে ড্যাশক্যাম ফুটেজ চেক করালে কেন?
সিয়ন উত্তর দেয় কারণ ওই ড্যাশক্যাম ফুটেজে এমন কিছু একটা আছে যেটা ওর দেখা উচিত। ইতিমধ্যে সোয়ন সুহো আর ইউরির একটা ফুটেজ দেখতে পাই, আর এই ফুটেজটা দেখা মাত্রই ওর মনে পড়ে যায় যে ইউরি ওকে বলছিল যে ওরা দুজনে এত চুপচাপ আছে কারণ ওদের দুজনের মধ্যে ঝামেলা হয়েছে। সোয়ন এবার ফুটেজটা দেখা শুরু করে, আর ঠিক তখনই ইউরি ওকে কল করে বলে যে তোমার জন্য একটা ভালো খবর আছে। আর ভালো খবরটা হলো একজন পাবলিশার আজকে আমাকে কল করে জিজ্ঞাসা করছিল যে তুমি তোমার কোনো বই রিলিজ করতে চাও কিনা। আর ওরা হয়তো ভেবেছে এখনো আমি তোমার ম্যানেজারের কাজ করি, আর এই কারণেই ওরা আমাকে কল করেছিল। এতে সোয়ন বলে আমার মনে হয় না আমি আগের মতো বই লিখতে পারবো বলে, কারণ আমার মেন্টাল অবস্থা আগের মতো নেই। ইতিমধ্যেই বাইরে থেকে প্রচন্ড শোরগোলের আওয়াজ আসছিল, তো সোয়ন এখানে ইউরিকে বলে যে আমি তোমাকে পরে কল করছি, আর এটা বলে ও কলটা কাট করে বাইরে চলে আসে। বাইরে এসে ও দেখতে পায় যে হেজে অজ্ঞান অবস্থায় রাস্তার মাঝখানে পড়ে রয়েছে এবং ওর মুখ দিয়ে থুতু বেরোচ্ছে। তো ও এখানে হেজেকে হেল্প করার চেষ্টা করতে লাগে, আর ঠিক তখনই হেগিয়ম সেখানে চলে আসে, আর তারপর ওরা দুজনে মিলে হেজেকে নিয়ে বাড়ির ভেতরে চলে যায়। আর এখানে এসে সোয়ন একটা কাপ খেয়াল করে যেখানে কিনা হেজে আর ওর মা একটা ট্রিপে গিয়েছিল, আর সেটারই একটা ফটো সেই কফি মাগে লাগানো ছিল। আর এই কাপে সেদিনের ডেট আর টাইমও দেওয়া ছিল, আর এই ডেট আর টাইমটা দেখে সোয়নের সুহর সেই ফটোটার কথা মনে পড়ে যায়। আর সেই ফটোতেও একই ডেট আর টাইম দেওয়া ছিল, আর এটা দেখে সোয়নের এটা মনে হতে লাগে যে হেগিয়ম যদি তখন বাইরে কোথাও ঘুরতে গিয়ে থাকে তাহলে তখন সুহর সাথে ওই মেয়েটা কে ছিল। ইতিমধ্যে হেগিয়ম এখানে চলে আসে, আর তখন সোয়ন ওকে জিজ্ঞাসা করে যে সুহর সঙ্গে ওই ফটোতে তুমি ছিলে না, তাই না? হেগিয়ম এবার ওকে বলতে লাগে প্লিজ আমাকে ক্ষমা করে দাও মিথ্যে কথা বলার জন্য, আর হ্যাঁ এটা সত্যি যে সুহর সঙ্গে ওই ফটোতে আমি ছিলাম না। তো সোয়ন এবার ওকে জিজ্ঞাসা করতে লাগে যে তাহলে তুমি আমাকে মিথ্যে কথা কেন বলেছিলে, আর এর উত্তরে হেগিয়ম ওকে বলে যে আমি আমার ছেলে হেজেকে প্রোটেক্ট করার জন্য তোমাকে মিথ্যে বলেছিলাম। এতে সোয়ন বলে তুমি হেজেকে কার থেকে প্রোটেক্ট করতে চাও। এতে হেগিয়ম উত্তর দেয় যে আমি তোমাকে তার নামটা বলতে পারবো না, আর তখন সোয়ন ওকে বলে যে তুমি কি কিমজুনের থেকে ওকে প্রোটেক্ট করছো? তাছাড়া কিমজুনের সঙ্গে তোমার কিসের সম্পর্ক? আর কিমজুনের নাম শুনতেই হেগিয়ম একদম চুপ হয়ে যায়। দেন আমাদের ফ্ল্যাশব্যাকের একটা কাহিনী দেখানো হয় যেখানে আমরা দেখি সুহো হেগিয়মের সঙ্গে দেখা করতে আসে, আর ওকে বলতে লাগে যে আমি জানি কিমজুনের সঙ্গে তোমার কিসের সম্পর্ক, আর তুমি ওর অনেক অপকর্মে ওকে সাহায্য করেছো, আর ও কিছুতেই কোরিয়ার প্রেসিডেন্ট হতে পারে না, আমাদের দুজনকে মিলে ওকে আটকাতেই হবে। এতে হেগিয়ম বলে আমি এই বিষয়ে তোমাকে কোনো রকম সাহায্য করতে পারবো না, কারণ তুমি জানো না কিমজুন কত ডেঞ্জারাস। তখন সুহো বলে আমি খুব ভালো করেই জানি কিমজুন কেমন মানুষ, আর ও একবার প্রেসিডেন্ট হয়ে গেলে আগে তোমাদের দুজনকে চিরতরে সরিয়ে ফেলবে, কারণ তোমরা দুজনেই একমাত্র ওর রেপুটেশন নষ্ট করতে পারো, সো তোমাদের ও কখনোই ছেড়ে দেবে না। দেন আমরা বর্তমান সময়ে ফিরে আসি, আর এখানে হেগিয়ম সোয়নকে বলতে লাগে যে তোমার হাজব্যান্ড আমাকে বলেছে যে ও আমাদেরকে প্রোটেক্ট করবে, আর এই কারণেই আমি সেদিন সোর সঙ্গে দেখা করেছিলাম। আর সোহো আমাকে এটা বলেছে যে ওই ফটোতে যে মেয়েটা রয়েছে সেই মেয়েটার ব্যাপারে যেন তুমি কখনোই জানতে না পারো, কারণ ওই ফটোতে যে মেয়েটা রয়েছে সেই মেয়েটার ব্যাপারে যদি তুমি জানতে পারো তাহলে তোমাদের রিলেশনশিপ পুরোপুরি নষ্ট হয়ে যাবে। আর সো তোমাকে হারাতে চায় না, আর এই কারণেই ও তোমাকে সত্যিটা জানাতে চায় না, আর তার জন্যই ও আমাকে এটা বলেছে যে আমি যেন তোমাকে মিথ্যে কথা বলি যে সেদিন ফটোতে ওর সঙ্গে আমি ছিলাম। আর আমি তোমাকে এই সমস্ত মিথ্যে কথা বলেছি আমার ছেলে হেজেকে রক্ষা করার জন্য, সো তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দিও। এরপর আমরা কিমজুনকে দেখতে পাই, এখানে ওর সেক্রেটারি ওকে বলতে লাগে যে তোমাকে সুহোর নিউজ চ্যানেলের পক্ষ থেকে অ্যাজ আ গেস্ট হিসেবে ইনভাইট করা হয়েছে। দেন আমরা সোকে ওর অফিসে দেখতে পাই, আর এখানে ওর একজন স্টাফ এসে ওকে বলে যে কিমজুন তোমার ইনভাইট অ্যাকসেপ্ট করে নিয়েছে, আর তারপর ও সোকে একটা এনভেলপ দিয়ে এখান থেকে বেরিয়ে যায়। সুহো এবার এনভেলপটা খুললে এখানে ও মিনহিয়কের ছবি সহ কিছু ইনফরমেশন দেখতে পাই, আর এগুলো দেখে ও বুঝতে পারে যে মিনহিয়কই হলো ওই ফায়ার অ্যাক্সিডেন্টের আসল ভিকটিম। ইতিমধ্যে ওর কাছে হানের কল আসে, আর হান ওকে জানায় যে তোমার ভাবনাই সত্যি ছিল, সিয়ন ওই ফায়ার অ্যাক্সিডেন্টের ভিকটিম না, আর তুমি জানো ও কার ছেলে, অ্যাকচুয়ালি সোয়ন যার মার্ডার করেছিল ও তারই ছেলে। এরপর সুহো সোজা সিয়নের গ্যারেজে চলে আসে, আর এখানে এসে ও সেই ফটোগুলো দেখতে পাই, আর এগুলো দেখে ওর প্রচন্ড রাগ হতে লাগে। পরের দৃশ্যে আমরা এই দুজন মহিলাকে দেখতে পাই যারা কিনা মারামারি করছিল, আর এখানে সিয়নও উপস্থিত ছিল, আর ওর হাতে একটা মহিলার ছবি ছিল, তো ও বলতে লাগে যে এটাই তার মানে সেই মহিলা। এদিকে সোয়ন ভাবছিল যে ফটোর ওই মেয়েটা কে হতে পারে, আর ঠিক তখনই ওর এটা মনে পড়ে যায় যে যেই ছেলেটা ওই ড্যাশক্যামের ফুটেজ চাইতে এসেছিল সেই ছেলেটাকে ও তো আগেও সিয়নের গ্যারেজে দেখেছে। ইতিমধ্যেই ওর কাছে ওর মায়ের কল আসে, আর ওর মা ওকে জানায় যে আমি ইউরির স্টোরে যাচ্ছি, তো তুমিও সেখানেই চলে আসো। এরপর সোয়ন ইউরির স্টোরে চলে আসে, আর ইউরি এখানে ওকে দেখে বলতে লাগে যে তুমি আমার কেবিনে গিয়ে অপেক্ষা করো। তো সোয়ন এবার ইউরির কেবিনে এসে ইউরির ল্যাপটপে সেদিনের ড্যাশক্যামের ফুটেজটা চালু করে, আর দেখতে লাগে যে সেদিন সুহো আর ইউরির মধ্যে কি কথা হয়েছিল।
সোয়ান ড্যাশক্যামের ফুটেজে দেখতে পায় যে ইউরি সোকে বলছে তুমি তোমার পাশের বাড়ির মহিলার ব্যবহার করে মোটেও ঠিক করনি। এদিকে ইউরির সঙ্গে সেই মহিলা দেখা করতে আসে যার ফটো কিনা সিয়নের কাছে ছিল, আর এই মহিলা আর কেউ না, ইউরির মা। দেন আমাদের ফ্ল্যাশব্যাকের একটা কাহিনী দেখানো হয় যেখানে আমরা দেখি ইউরির মা ওকে ছোটবেলায় অনেক মারধর করত। আর ইউরি এখানে ওর নিজের মাকে বলতে লাগে যে তুমি এখান থেকে চলে যাও, আর তুমি কেন এসেছো এখানে। আর ওর এমন কথা শুনে ইউরির মা ওকে বলতে লাগে তোমার সাহস কি করে হয় আমাকে এখান থেকে চলে যেতে বলার, আর এটা বলে ও ইউরিকে মারতে লাগে। আর এইসব কিছুর আওয়াজ শুনতে পেয়ে সোয়ন বাইরে বেরোতেই যাবে, আর ঠিক তখনই ও ভিডিওতে শুনতে পায় যে সুহো ইউরিকে বলছে যে তুমি কি চাও যে আমি তার মানে সোয়নকে সব সত্যিটা বলে দিই যে ওই ফটোতে সেদিন তুমি ছিলে। আর এটি শুনতে পেয়ে সোয়ন তো প্রচন্ড হার্ট হয়, আর এটা ভাবতে লাগে যে যাকে কিনা আমি নিজের বোনের থেকেও বেশি ভালোবাসতাম সে আর আমার হাজব্যান্ড মিলে আমার সঙ্গে এমনটা করলো। আর এদিকে সিয়ন বাইরে বসে এই সব কিছু দেখছিল আর অনেক খুশি হচ্ছিল। আর এবার ও সোয়নকে উদ্দেশ্য করে বলতে লাগে যে তোমাকে এত কষ্ট দেখে আমার অনেক বেশি ভালো লাগছে, আর এরপরে আমি তোমার সঙ্গে আরো কি কি করব সেগুলো দেখতে থাকো। আর এখানেই আমাদের এই ড্রামার 8th এপিসোড শেষ হয়ে যায়।